ছেলের নাম যখন রাখা হয় পদ্মলোচন, তখন প্রতিবেশীরা কৌতুক না বোধ করে পারে না। কিন্তু পদ্মলোচন নাম যে চক্ষুষ্মান অবস্থায় পেয়েছে, সে যদি পরে অন্ধ হয়ে যায় তো সেটা কৌতুকের ব্যাপার থাকে না। হুমায়ুনের যখন নামকরণ হয় তখন বোধহয় তার পিতা সদ্য কান্দাহার জয় করেছিলেন। তখনও বাবরের জীবনের ভারতীয় অধ্যায় আরম্ভ হয়নি। কিন্তু ভাগ্যের অনুগ্রহ ও নিগ্রহ উভয়েরই আস্বাদ তিনি পেয়েছিলেন। পুত্রকে ভাগ্যবান অভিহিত করা তাই তার পক্ষে অস্বাভাবিক হয়নি। হুমায়ুন, হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান। হুমায়ুনের পরবর্তী জীবন কিন্তু এমনভাবে চলেছিল যে তার নামকরণ ভাগ্যের পরিহাস বলেই প্রতিভাত হয়েছিল। ইতিহাস লেখক লেনপোল ঠিকই মন্তব্য করেছেন যে হুমায়ুনের মতো আর কারোর ক্ষেত্রে কখনো নামকরণ এত ব্যর্থ হয়নি। পিতার মৃত্যুকালে হুমায়ুনের বয়স ছিল মাত্র 23। যে উত্তরাধিকারের বোঝা তখন তার ঘাড়ে পড়ে তার ওজন বড় কম ছিল না। পিতার অর্জিত সাম্রাজ্য সুপ্রতিষ্ঠিত হওয়ার সময় ও সুযোগ তখনও মেলেনি। আফগানরা আবার ক্ষমতা দখল করবার জন্য তলোয়ার শানিয়ে রাখছিল, আর অনতি বিলম্বে তাদের নেতা হয়ে নামছিলেন শেরশাহ, যার অমিত প্রতিভা কিয়ৎকাল ক্ষণপ্রভার মতো ইতিহাসের মঞ্চকে আলোকিত করেছিল। মুক্ত হস্তে অর্থ ব্যয়ের ফলে বাবরের অর্থভাণ্ডার নিঃশেষ না হলেও একেবারেই পরিপূর্ণ ছিল না। অথচ শত্রু দমন, রাজ্য শাসন প্রভৃতি ব্যাপার ছিল খুবই ব্যয় এবং বিচক্ষণতা সাপেক্ষ। কামরান এবং আসকারি আর হিন্দোল এই 3 ছোট ভাইকে দেখার উপদেশ দিয়ে গিয়েছিলেন বাবর। শান্তিপ্রিয় হুমায়ুন তাদের সঙ্গে সদ্ব্যবহার করতেই চাইছিলেন, কিন্তু মুঘল রাজবংশের যে দুরারোগ্য ব্যাধি ছিল ভাই ভাইয়ে চরম রেষারেষি, তার ছোঁয়াচ থেকে বাঁচা হুমায়ুনের পক্ষে সম্ভব হয়নি। পিতা বাবর কিংবা পুত্র আকবরের মতো বহুগুণ সম্পন্ন ব্যক্তি হুমায়ুন ছিলেন না। তার চরিত্র ছিল অব্যবস্থিত। কখনো তিনি উদ্যোগিতার পরিচয় দিয়েছেন, আবার কখনো আলস্যে আর বিলাস ব্যসনে গা ঢিলা দিয়েছেন। কখনো তিনি প্রচণ্ড সাহস দেখিয়েছেন, আবার কখনো কিছুতে মন স্থির করে উঠতে পারেননি। কখনো তিনি বিস্তীর্ণ অঞ্চল জয় করেছেন, আবার তাকে হাতছাড়া হতেও দিয়েছেন। সর্বোপরি নিয়তি তার প্রধান প্রতিদ্বন্দ্বী রূপে এনে হাজির করেছিল শেরশাহের মতো নরশার্দুলকে। তবুও যে তিনি সিংহাসনচ্যুত হয়ে আবার সেই সিংহাসনে বসতে পেরেছিলেন, এটাই লক্ষ্য করার বস্তু। হুমায়ুন প্রতিভাশালী ছিলেন না, কিন্তু অকর্মণ্য বলে অপবাদ তাঁর প্রাপ্য নয়। তবে ভাগ্যলক্ষ্মীর প্রসাদ থেকে যে মোটের উপর তিনি বঞ্চিত ছিলেন তা অকাট্য। বাবর যখন ভারত আক্রমণ করেন তখন আফগানেরা ছত্রভঙ্গ হয়েছিল। হুমায়ুনের মসনদে বসার সময় তাদের পূর্ব দেশে নেতা ছিলেন শের খান, আর দক্ষিণে বাহাদুর শাহ। এরা দুজনেই ইব্রাহিম লোদি কিংবা রানা সঙ্গের চেয়ে মারাত্মক শত্রুতা করার ক্ষমতা রাখতেন। দুদিকে এই দুজনকে সামলানো হুমায়ুনের পক্ষে রীতিমতো মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। তাছাড়া পশ্চিমে তার সহোদর ভাইরা এবং গুজরাটে জ্ঞাতি ভাই মোহাম্মদ জামান সিংহাসনের উপর লুব্ধ দৃষ্টি ফেলতে থাকায় বিপদ বেড়েছিল। মনে হয় হুমায়ুন কতকটা দিল খোলা আর দরাজ ধরনের মানুষ ছিলেন। তার ভাইদের মধ্যে কামরান কাবুল আর কান্দাহার শাসন করেছিলেন। আসকারি এবং হিন্দোলের ভাগে পড়েছিল পাঞ্জাবের 2টি জেলা। কজনের মধ্যে কামরানে ছিল সবচেয়ে লোভী, আর তার মতলব ছিল মন্দ। কিন্তু কামরান আরও এগিয়ে লাহোর দখল করে শতদ্রু নদী পর্যন্ত রাজ্য বিস্তার করলেও হুমায়ুন স্তোক বাগকে ভুলে এই কুচক্রী ভ্রাতাকে হিসার জেলার মতো সমৃদ্ধ জায়গারও ভার দিলেন। বাবরের সাম্রাজ্য এতে প্রায় দ্বিধাবিভক্ত হয়ে পড়ল, আর যেসব অঞ্চল থেকে সেরা সিপাহী মুঘল ফৌজে ভর্তি হতো সেসব অঞ্চল হুমায়ুনের হাতছাড়া হয়ে গেল। এতে সাম্রাজ্যের কত বড় ক্ষতি হচ্ছে হুমায়ুন হয়তো বোঝেননি নয়, বুঝেও কোনো বিহিত করার শক্তি বা প্রবৃত্তি রাখতেন না। পিতার মৃত্যুর 6 মাস পরে 1531 সালের মে জুন মাসে
হুমায়ুন বুন্দেলখণ্ডের সুরক্ষিত কালিঞ্জর দুর্গ অবরোধ করেন। হুমায়ুনের পক্ষে কালিঞ্জরের প্রয়োজন ছিল প্রভূত। সাম্রাজ্যের সীমান্ত অঞ্চলকে সুদৃঢ় করার জন্য এবং গঙ্গা যমুনা তীরবর্তী অঞ্চল ও মালব প্রদেশের মধ্যে যোগাযোগ সহজ করার জন্য এই সুপ্রাচীন দুর্গের গুরুত্ব ছিল খুব বেশি। তাছাড়া কালিঞ্জর রাজ আফগানদের প্রতি সহানুভূতি রাখতেন বলে তার শাস্তি দেওয়াও দরকার ছিল। কালিঞ্জরের ইতিবৃত্ত কম গৌরবময় ছিল না। 978 এবং 1008 সালে গজনির মোহাম্মদের বিরুদ্ধে কালিঞ্জর যুদ্ধ করেছিল। কুতুবউদ্দিন এবং ইলতুৎমিশ কালিঞ্জর দমনের দাবি করেন, কিন্তু 1530 সালে আবার হুমায়ুনকে সেই কাজে লাগতে হয়। যাই হোক, কালিঞ্জরের রাজা কর দিতে রাজি হওয়ায় হুমায়ুন সন্ধি করতে স্বীকৃত হন। কালিঞ্জর রাজকে বাদশাহ সভাসদ হিসেবেও গ্রহণ করেন। এ বিষয়ে ইতিহাসবেত্তা KM পানিকর মন্তব্য করেছেন যে তুর্ক আফগান আমলে কালিঞ্জরের সঙ্গে হুমায়ুন যে ব্যবহার করেন তা কল্পনা করা যেত না। চেঙ্গিস খানের যুগ থেকেই মঙ্গলরা নানা দিক থেকে পশ্চাৎপদ হলেও রাজ্য শাসনের ব্যাপারে ধর্মনিরপেক্ষ নীতি অবলম্বন করতে শিখেছিল। চেঙ্গিস এবং তার পুত্রের প্রধান মন্ত্রী ছিলেন একজন চীনা। মুসলমান রাজার সভাসদেরা যে সবাই মুসলমান হবে একথা চেঙ্গিসের বংশধরদের কাছে যুক্তিযুক্ত মনে হয়নি। কালিঞ্জর থেকে হুমায়ুন পূর্বাভিমুখে চলে যান। 1532 সালের আগস্ট মাসে তিনি গঙ্গা পার হয়ে গিয়ে সুলতান মেহমুদ লোদির পরিচালিত একদল আফগানকে দৌড়ার কাছে যুদ্ধে পরাজিত করেন। মেহমুদ পালিয়ে প্রথমে যান জৌনপুরে, তারপর পাটনা এবং আরও পরে বাংলাদেশে আশ্রয় নিয়ে সেখানেই মারা যান। তার সঙ্গে লোদি বংশের শেষ প্রতিনিধি ইতিহাসের ক্ষেত্র থেকে বিদায় নিলেন। কিন্তু আফগান পুনরুত্থানের যিনি ছিলেন প্রতীক, সেই শের খানের সঙ্গে হুমায়ুনের শক্তি পরীক্ষা হল চুনার দুর্গে। 1532 সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত মুঘল সেনা চুনার অবরোধ করে থাকে, কিন্তু শক্তি পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পূর্বেই হুমায়ুন গুজরাটে বাহাদুর শাহকে শায়েস্তা করার উদ্দেশ্যে চলে যান। শের খানের এক ছেলে তার সঙ্গে যায়, আর শের খান কাগজপত্রে তার বশ্যতা স্বীকার করেন বটে, কিন্তু প্রকৃতপক্ষে তার অনুপস্থিতির সুযোগ নিয়ে উত্তর পূর্ব ভারতে আফগান শক্তি বর্ধিত হতে থাকে। হুমায়ুনের পক্ষে বাহাদুর শাহের উপর রুষ্ট হওয়ার অনেক কারণ ছিল। দিল্লি সিংহাসনের একজন দাবিদার আলম খান লোদি এবং বাবরের জামাতা বিদ্রোহী মোহাম্মদ জামান মির্জা দুজনকে বাহাদুর শাহ আশ্রয় দিয়েছিলেন। হুমায়ুনের হাতে ওই দুজনকে তুলে দিতে তিনি অস্বীকৃত হওয়ায় যুদ্ধ আরম্ভ হয়ে যায়। মালব জয় করে এই সময় বাহাদুর শাহের দম্ভও বেড়ে গিয়েছিল। মেবারের তখন দুর্দিন, তাই মেবার জয়ের উদ্দেশ্যে তিনি চিতোর দুর্গ অবরোধ করেন। মেবারের রানী কর্ণবতী হুমায়ুনের কাছে সাহায্য চেয়ে হতাশর। ঐতিহাসিকরা মনে করেন যে রাজপুতদের সৌহার্দ্য অর্জনের এক পরম সুযোগ হারিয়ে হুমায়ুন বিচক্ষণতার পরিচয় দেন। যাই হোক, বাহাদুর শাহের আক্রমণে চিতোরের পতন ঘটার সময় হুমায়ুন যুদ্ধ আরম্ভ করেন এবং উজ্জয়িনীতে উপস্থিত হয়ে বাহাদুর শাহের পক্ষে মালবের রাজধানী মান্ডুতে ফিরবার পথ বন্ধ করে দেন। বাহাদুর তখন গুজরাটের রাজধানী আহমেদাবাদের দিকে গেলে হুমায়ুন তাকে মান্দাসরে এক পক্ষ কাল অবরুদ্ধ করে রাখেন। 5 জন অনুচর নিয়ে সেখান থেকে বাহাদুর শাহ কোনো ক্রমে পলায়ন করেন। ইতিমধ্যে রাজপুতরা আবার চিতোর অধিকার করে নেয়। হুমায়ুন তখন স্থান থেকে স্থানান্তরে পলাতক বাহাদুরের পশ্চাদ্ধাবন শুরু করেন। মালব ও গুজরাট এই দুই সমৃদ্ধ প্রদেশ যেন পাকা ফলের মতো হুমায়ুনের হাতে পড়ে, কিন্তু আবার হুমায়ুনের মনোযোগ এবং উপস্থিতি অন্যত্র আকৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে তেমনি সহজে ওই দুই প্রদেশ তার হাতছাড়া হয়ে যায়। হুমায়ুন ভ্রাতা আসকারীকে গুজরাটের শাসনকর্তা নিযুক্ত করেন। যুদ্ধ জয় করে প্রথমে দুই ভাই কিছুকাল বিপুল উল্লাসে মত্ত ছিলেন। এরূপ ব্যবহার যে সৈন্যদলের শৃঙ্খলাকে দুর্বল করছিল সে খেয়াল তাদের ছিল না।
শের খান যখন আবার মাথাচাড়া দিয়ে উঠলেন তখন হুমায়ুনকে সেদিকে ছুটে যেতে হলো। পর্তুগিজদের সঙ্গে ষড়যন্ত্র করে বাহাদুর শাহ গুজরাট পুনরধিকার করতে সমর্থ হলেন। মালবার গুজরাট এই দুটো প্রদেশের আয়তন মুঘল সাম্রাজ্যের বাকি সমস্ত এলাকার প্রায় সমান ছিল, কিন্তু সেখানে স্থায়ী শাসন প্রতিষ্ঠা করতে হুমায়ুন পারলেন না। শের খানের সঙ্গে লড়াইয়ে এবার তাকে পুরো সময় এবং সামর্থ্য লাগাতে হলো। ভাগ্য এবার একেবারে হুমায়ুনের উপর অপ্রসন্ন। তাছাড়া শের খান ছিলেন অসামান্য পুরুষ। বেশ কিছুকাল ধরে এমন হুমায়ুনকে বিপর্যয়ের আস্বাদ পেতে হল। সাময়িকভাবে মুঘল রাজশক্তি ভারতবর্ষ থেকে উৎপাটিত হয়ে গেল, আর এই পরাজয়ের গ্লানি হুমায়ুনকে বহন করতে হলো সবচেয়ে বেশি। কিন্তু হুমায়ুনের সপক্ষে একথা বললে চলবে না যে আবার তিনিই ভাঙা রাজ্যকে জোড়া দেবার কাজে সাফল্য লাভ করেছিলেন। কিন্তু ইতিমধ্যে শেরশাহ নামে যিনি সুবিখ্যাত, সে অসাধারণ শক্তিমান আফগানের কর্মকাণ্ডের দিকে আমাদের নজর দিতে হবে। এই বিরাট পুরুষ অজস্র কর্মব্যস্ততার মধ্যে মাঝে মাঝে হিন্দি কবিতাও লিখতেন। যুগ যুগ ধরে বিভিন্ন ধারার সমন্বয়ে ব্রতী ভারতবর্ষেরই তিনি হলেন এক প্রদীপ্ত প্রতীক।